আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এই জন্য কোনো ভিডিও তৈরি করা যায় নাই এবং সেহেতু ভিডিও আপলোডও করা সম্ভব হয়নি। নিশ্চয়ই যারা আমার ভক্ত শ্রোতা আছেন, যারা নিয়মিত আমার ভিডিও শোনেন, নিশ্চয়ই অপেক্ষাতে ছিলেন, তাই তো? এই জন্যে আমি দুঃখিত, কিন্তু কি আর করা। আমি আসলে বস্তুত আজকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম একটু ওই হেলথ চেক আপ নিয়ে। আমি ওই মুকুন্দপুরে গেছিলাম। মুকুন্দপুরে ওখানে যে মণিপাল হাসপাতাল আছে না, ওখানে গেছিলাম। তো আমি তো বেসিক্যালি ভারতে আসছি, কিন্তু কিছু ওই স্বাস্থ্য চেক আপ করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করা আর ছোটোখাটো কিছু সমস্যাগুলো চিকিৎসা করার জন্যই বস্তুত এই ভারতে আসা। তো এই জন্যে আমি ওইখানে গেছিলাম। এখন ওইখানে বস্তুত আমার সারাটা দিন কেটে গেছে, সারাটা দিন কেটে গেছে, যে কারণে ভিডিও তৈরি করা সম্ভব হয় না। এই কিছুক্ষণ আগে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে চিন্তা করলাম যে ঠিক আছে, আজকে এই ঘুরতে যে বেরোলাম, অর্থাৎ প্রয়োজনের তাগিদে, মানে ওই উৎফুল্ল সহকারে মজা মস্কারি করার জন্য যে ঘুরতে বেরিয়েছি তা কিন্তু না, প্রয়োজনের তাগিদে বেরিয়েছি। কিন্তু বেরোনোর পর বস্তুত আমার কী কী নজরে পড়লো, কী বৃত্তান্ত, কি অভিজ্ঞতা হলো, এ বিষয়ে নিয়েই বস্তুত এই ভিডিওর অবতারণা। বললাম যে এটা নিয়েই তো একটা ভিডিও করা যায়। তো প্রথমে আমার নজরে যে জিনিসটা পড়লো সেটা হলো যে আমি দেখলাম যে এই ভারতের কলকাতাতেও ওই ইউরোপ, আমেরিকা বা কানাডার স্টাইলে বেশ চড়া চড়া রাস্তা আছে। এটা দেখে বেশ ভালো লাগলো। চড়া চড়া রাস্তা করেছে এবং রাস্তাগুলো কিন্তু যথেষ্ট স্মুথ, অর্থাৎ ওগুলার যে কনস্ট্রাকশনের যে কোয়ালিটি, এইটা অনেক হাই স্ট্যান্ডার্ড। এটা আমার মনে হলো, কারণ রাস্তার কোনো জায়গায় উঁচু নিচু বা খাত খোদ এই ধরনের কোনো কিছু আমি দেখলাম না। কারণ গাড়িতে যখন যাচ্ছিলাম তখন গাড়ি দেখলাম যে বেশ স্মুথই ছিল। এবং আমি তো তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক নজরও করতেছিলাম যে ঘটনা কী, বিষয় কী। তো ওই যে রাস্তাগুলা, ওইটা আমি দেখলাম যে দুই সাইডে 4 লেন 8 লেন করা যায়, মানে এত চওড়া আর কি। এটা একটা ভালো জিনিস। এবং ওই চওড়া রাস্তায়, যেটা আর কি কলকাতার মধ্য দিয়ে ওই যে মুকুন্দপুরের ওদিকে গেছে, আমি সেই রাস্তার কথাটা বলছি। তো নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, তাই না? তো বেশ চওড়া এবং এটা কিন্তু ওই বিশ্বমানের, এটা বলতেই হবে। তো এখন যেটা দেখলাম যে ওই রাস্তায় মানে প্রচণ্ড দুর্দান্ত গতিতে গাড়ি টাড়ি ছুটে চলছে, এবং বেশ বড় সংখ্যক লোকজন দেখলাম যে বাইক চালায়, এবং তার মধ্যে অনেক নারীও আছে। তারা কিন্তু বেশ দুর্দণ্ড গতিতে বাইক টেক চালায়। তবে তাদের চলাচলের গতিটা আমার কাছে খানিকটা বেপরোয়া মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে এরা যেভাবে গাড়ি টাড়ি চালায়, অনেক ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল ব্রেক করে। আর এখানে দেখলাম যে প্রচণ্ড রকমভাবে ওভারটেক করার একটা প্রবণতা। আমি জানি না কী কারণে আসলে ওভারটেক করতে হবে, এবং ওভারটেক করতে গিয়ে প্রচুর পরিমাণে হর্ন বাজাতে থাকে। বিশেষ করে বাসগুলো তো কথাই নেই, মনে হয় যে হর্নের উপর হাত চেপে ধরে বসে থাকে। আমি জানি না এই ভারতে এই অযথা হর্ন বাজানোর ব্যাপারে কোনো আইন কানুন আছে কি না। আর এই বিষয়টা নিয়ে তো আমি প্রায় প্রত্যেকবারই কথা বলছি, তাই না? এত সাউন্ড কেন করে? এত সাউন্ড পলিউশনগুলো তো হবে না। এই ধরনের সাউন্ড পলিউশনে মানুষের মানসিকতা নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চারা মনোবৈকল্যে ভোগে। কিন্তু কেরণে কার কথা, ওইগুলো করে আর বেপরোয়া গতিতে গাড়ি চালায় দেখলাম। আর প্রচণ্ড রকমভাবে ওই যে ওভারটেক করার একটা প্রবণতা। প্রত্যেকেই বেশ ভালোই জোরে গাড়ি চালাচ্ছে, যে যেখানে যা কাজেই যায়, কৃষকে প্রত্যেকেরই তাড়া আছে। কিন্তু ওভারটেক করে সে কতক্ষণ আগে পৌঁছাবে? নাইলে 5 মিনিট, নাইলে 10 মিনিট। তো আমার তো মনে হয় যে তাও না, হয়তো 2-4 মিনিট আগে পিছে হতে পারে, তাও হবে না 1-2 মিনিট। তো তার জন্য একেবারে জীবনের রিস্ক নিয়ে একেবারে জাস্ট ওভারটেক করতে হবে প্রচণ্ড গতিতে, কেন? এটা তো ঠিক না। তবে আমার নজরে পড়ছে এই যে ছোটা ছোটা রাস্তাগুলো, আমি জানি না কেন ওখানে ওই করে নাই। যেমন পশ্চিমা দেশগুলোতে হয় কি, ওখানে লেন সাদা রং দিয়ে কিন্তু চিহ্নিত করে দেয়, হ্যাঁ, যে এইটা হলো ফার্স্ট লেন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তো ওই লেন বাই লেন অনুযায়ী কিন্তু গাড়িগুলো চলে।
তো যেহেতু আমি এখানে এই যে চওড়া রাস্তা আমি দেখলাম যে দুই পাশে 4-8টা লেন হতেই পারে, কিন্তু এইটা চিহ্নিত করেন। কেন চিহ্নিত করেন? এটা তো সরকারের চিহ্নিত করা উচিত, এবং চিহ্নিত করার পরে যে সবচেয়ে বেশি দ্রুত গতিতে গাড়ি চালাবে তার লেন নির্ধারণ করে দিতে হবে, যে তার থেকে একটু কম জোরে চালাবে তার লেন নির্ধারিত থাকবে, তাই না? তাহলে তার বেপরোয়া গাড়ি চালিয়ে ওভারটেক করার যে বিষয় এটা তো থাকে না। এগুলো ভারতের, অন্তত এই যে কলকাতার যে ট্রাফিক যে ডিপার্টমেন্ট আছে, আমার মনে হয় যে তারা এগুলো করতে পারে। করলে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা কমে যাবে, এবং একই সঙ্গে অযথা এই যে হর্ন বাজায় না, এটা কিন্তু বাজাবে না, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। দ্বিতীয় যে বিষয়টা নজরে পড়লো, এই রাস্তার ওই রাস্তারই দুই পাশে দেখলাম অনেক হাই রাইজ বিল্ডিং, এমনকি 40-50 তলা পর্যন্ত বিল্ডিং মনে হয় আছে। 35-40 তলা বিল্ডিং তো অনেকগুলাই দেখলাম। তো এটা কিন্তু নির্দেশ করে যে আসলেই ভারত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তার কিন্তু একটা নিদর্শন। যে কারণ এর আগে যখন ঘুরছি তখন এরকম হাই রাইজ বিল্ডিং আমি দেখিনি। আর পুরো শহর চতুর্দিকে দেখলাম যে খুব রঙিন আলোকসজ্জা। অতঃপর যদি আমি বুঝছি যে এই আলোকসজ্জার অর্থ হলো যে আগামীকাল হলো এদের যে সরস্বতী পূজা, তো এটা আমার নজরে পড়লো যে রাস্তা দিয়ে যেতে বিভিন্ন জায়গায় দেখলাম যে সরস্বতীর দেবীর মূর্তি বিভিন্ন জায়গায় টাল দিয়ে বেচা বিক্রি করছে। আমার দেখে কিন্তু খারাপ লাগলো। কেন খারাপ লাগলো জানেন? কারণ এটাকে তো আপনারা পবিত্র জ্ঞান করেন, তাই না? তো এইটা রাস্তাঘাটে এনে যেখানে সেখানে ওই হকারের মতো বেচা বিক্রি কী কারণে করবে? বিষয়টা এরকম হওয়া উচিত, যারা নাকি এগুলো তৈরি করে তারা তাদের নিজস্ব যে শোরুম বা গোডাউন বা ঘর আছে সেখানে যাবে। আর মানুষের যদি এতই বিদ্যা অর্জনের জন্য সরস্বতীর পূজা করতেই হয়, তাহলে তারা সেখান থেকে যে কিনে আনবে, রাইট? অথবা মনে করেন যে নিজেদের যেখানে পূজা করবে সেখানে ওই যে ভাস্কর এনে সেখানে তৈরি করবে। কিন্তু আপনি রীতিমতো ওই যে পুতুল বিক্রি করার মতো এনে আপনি যাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, যাকে পূজা দিবেন, আপনি রাস্তার পাশে ফুটপাতে দিব্যি আপনি বিক্রি করছেন। এটাতে তো আপনাদের এই সরস্বতীর ইজ্জত থাকে বলে তো আমার মনে হয় না। অবশ্য আপনারা এগুলো কেয়ার করেন না, এটাও আমি জানি। আমি লোকজনের জিজ্ঞেস করলাম যে এই যারা সরস্বতী পূজা নিয়ে মাতামাতি করছে, এরা কি লেখাপড়ার দিক দিয়ে কত দূর, মানে খুব ভালো পজিশনে টনে গেছে টেছে? কয় না, খুব কমই। যারা নাকি লেখাপড়া আদৌ তেমন করে টরে নেই, তারাই বস্তুত এইগুলো করে আর কি। তাই বলে এটা আবার কোন ধরনের কথা? এত উদ্যম উৎসাহ ভক্তি সহকারে এরা সরস্বতীর পূজা করে, আর সরস্বতী এদের উপরেই নাকশ থাকলো, এটা তো খুবই অন্যায় কথা নাকি? পরিশেষে আমাকে বলতেই হচ্ছে যে দেখেন, এই যে আপনারা সরস্বতী পূজা দিচ্ছেন, এটা তো মনে হয় যে পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ, তাই না? ভারতের অন্য জায়গায় কি সরস্বতী পূজা দেয়? অবশ্য যারা বাঙালি তারা হয়তো দেয়, কিন্তু অবাঙালি যারা, তারা কি দেয় নাকি? আমার তো মনে হয় না, দেয় বলে মনে হয় না। এবং উপসংহার হিসাবে তো বলতেই হবে, পৃথিবীতে যে সমস্ত দেশ বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে উন্নত, তারা তো কেউ সরস্বতী পূজা দিয়েছে বলে শোনা যায় নাই। নাকি বলবেন যে গোপনে গোপনে ওরাও পূজা দেয়? যেমন আমি অনেক ক্ষেত্রে মাঝে মাঝে রসায় বলি যে আমেরিকাতে নাসা কী করছে, তাদের একটা গোপন গবেষণাগার আছে, সেখানে বাংলাদেশ থেকে বহু হুজুর তারা হাইজ্যাক করে নিয়ে সেখানে কোরআন ধরিয়ে বসিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু প্রতিনিয়ত ওখান থেকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করে বের করে, এবং এইগুলাই বস্তুত ওই নাসার বিজ্ঞানীরা চর্চা করে। এটা আমি বলি। এখন আপনারা কি একই কথা বলবেন যে ইউরোপে আমেরিকা সহ অন্যান্য উন্নত দেশগুলার জ্ঞানীগুণী বিজ্ঞানী তারা গোপনে সরস্বতী পূজা করে? কি মনে হয়? ধন্যবাদ।